কখনো কি ভেবে দেখেছেন যে আপনার ছোট্ট সোনামণির হাতে যে মোবাইলটা দিচ্ছেন সেটাই হয়তো তার মস্তিষ্কের জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাচ্ছে। বাচ্চার হাতে যে মোবাইল দিচ্ছেন এটা কতটা ভয়ানক একটা রূপ নিতে পারে, এবং আপনার ছোট্ট সোনামণিকে আল্লাহ তাআলা যে একটা গিফট দিয়েছে যে আমাদের হরমোনাল ব্যালেন্স, এই কোন কোন হরমোনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই ভিডিওটা আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, আপনি যদি ইয়াং হয়ে থাকেন তারপরে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি শুধু ছোটদের ক্ষেত্রেই না, বড়দের ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে কখন আপনাকে মোবাইল ব্যবহার করা উচিত এবং কখন এই মোবাইল ডিভাইস থেকে আপনাকে দূরে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। শিশুর মস্তিষ্ক জন্মের পর থেকে 6 বছর পর্যন্ত খুব দ্রুত বাড়তে থাকে। এই সময় মস্তিষ্কের হরমোন, নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন, মেলাটোনিন, কর্টিসল এগুলো খুব সংবেদনশীল হয়ে থাকে। মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে এই হরমোনগুলো কিন্তু স্বাভাবিকভাবে নষ্ট করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করবে, ভাইয়া ডোপামিন, মেলাটোনিন, কর্টিসল এগুলো কি? আসুন দেখে নিই যে এই হরমোনগুলো আমাদের বডির জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এই হরমোনগুলো কতটা সহজেই আমরা নষ্ট করে ফেলছি। ডোপামিন এমন একটি হরমোন যেখানে মোবাইল গেম বা ভিডিও দেখলেই মুহূর্তেই ডোপামিন অথবা আপনার মুহূর্তেই এই হরমোনটা রিলিজ হয়। ডোপামিন হরমোনটা যখন আপনার ভালো লাগা কাজ করে তখন কিন্তু এই হরমোনটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন সিস্টেম করে দিয়েছে যে হরমোনটা অটোমেটিকলি রিলিজ হবে। এতে করে আপনার শিশু সাময়িকভাবে খুব আনন্দ পাবে, কিন্তু আসল যে জীবনটা আছে সেটার প্রতি কিন্তু তার আগ্রহ কমে যাবে। তাহলে বুঝতেই পারছেন এত দামি একটা হরমোন যেখানে আপনার শিশুকে আনন্দ দেওয়ার ক্ষেত্রে এটা এতটা গুরুত্বপূর্ণ, সেটা এমন এক জায়গায় নষ্ট হচ্ছে যেটা পরবর্তীতে আপনার শিশুর স্বাভাবিক যে আনন্দগুলো আছে সেগুলোকে ব্যাঘাত ঘটাবে। এবার আসি মেলাটোনিন হরমোন কি। মোবাইলের নীল আলো ঘুমের হরমোন যেমন মেলাটোনিনকে দমন করে দেয়। এই মেলাটোনিন হচ্ছে ঘুমের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের ঘুম আসার জন্য, বাচ্চার ঘুম আসার জন্য এই মেলাটোনিন যদি না থাকে তাহলে সে ঘুম আসবে না। শিশু যখন রাত্রে ঘুমানোর আগে মোবাইল দেখছে, এই আলোককৃষ্টার কারণে কিন্তু তার এই মেলাটোনিন হরমোনটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে কিন্তু শিশু রাতে ঠিকঠাক মতো ঘুমাচ্ছে না। এবার আসি কর্টিসল হরমোন কি। লম্বা সময় মোবাইল ব্যবহার করলে মানসিক চাপ বাড়তে থাকে। এর ফলে কর্টিসল হরমোনের মাত্রা কিন্তু আমাদের বডির মধ্যে, শিশুর বডির মধ্যে বেড়ে যায়, যা শিশুর মুড এবং আচরণকে খারাপ একটা প্রভাব পড়ে। লম্বা সময় ধরে যখন আপনার শিশু মোবাইল দেখতেছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার যে মানসিক যে একটা চাপ আছে এটা বেড়ে যাবে। এটা বেড়ে গেলেই দেখবেন আপনার শিশু স্বাভাবিক যে অন্য শিশুদের মতো স্বাভাবিক যে আচরণ সেটা দেখবেন করছে না, হঠাৎ রেগে যাচ্ছে। অনেক বাচ্চারা আমাদের কাছে, বাচ্চার মায়েরা আমাদের কাছে আসে, এসে বলে যে শিশু খুব ক্রেজি হয়ে গেছে। কিছুদিন আগেই আমার একটা পেশেন্ট তার বাচ্চাকে নিয়ে এসেছে। আমার চেম্বারের মধ্যে আমি দেখতেছি বাচ্চাটা অস্বাভাবিক আচরণ করছে। আমি জিজ্ঞেস করলাম বাচ্চাটার কি হয়েছে? বলতেছে, আরে ভাই বলেন না, বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা এখন অল্পতেই রেগে যাচ্ছে। আমি বললাম যে অল্পতেই রেগে যাচ্ছে মানে আগে কি সমস্যা হতো? তো বলতেছে আগে স্বাভাবিক পর্যায়ে ছিল, এখন অল্পতেই বাচ্চা রেগে যাচ্ছে, বাচ্চার জন্য এখন ওষুধ নিতে এসেছি। তো বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চার স্বাভাবিক প্রতিদিনের লাইফস্টাইলে সে কি করে। পরে জানতে পারলাম তার হাজবেন্ড ওয়াইফ দুইজনেই চাকরি করে। যাওয়ার সময় বাচ্চার হাতে মোবাইল দিয়ে যায়। সকাল থেকে সে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত টানা সে মোবাইল দেখতে থাকে। এই মোবাইল দেখার কারণে একটা পর্যায়ে তার কর্টিসল হরমোনটা তার বডিতে বেড়ে গিয়েছে। এর ফলে কিন্তু তার এই মুড সুইমিং এর যে ব্যাপারটা, অল্পতেই রেগে যাওয়া, ভিতরে একটা খিটখিটে ভাব, এটা কিন্তু চলে এসেছে। তাহলে বুঝতেই পারছেন এই 3টা হরমোন আমাদের শিশুদের জন্য কতটা ইম্পর্টেন্ট। প্রথমে বললাম কর্টিসল। এবার আসি জেনে নিই যে এই হরমোনগুলো যদি সমস্যা হয় আমাদের বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে। মনোযোগ কমে যাবে, এটা কিন্তু 100%। তো পড়াশোনায় আগ্রহ হারিয়ে যাবে, ঘুমের সমস্যা হবে, চোখে ব্যথা এবং মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে। মাইগ্রেনের মতো সমস্যা কিন্তু এই মোবাইল থেকেই শুরু হয়। শিশু দ্রুত রাগী এবং অস্থির হয়ে পড়তে পারে, দীর্ঘমেয়াদী ডিপ্রেশন এবং স্মৃতিশক্তির দুর্বলতা হতে পারে। এবার একটু পয়েন্ট আকারে জেনে নিই যে এই হরমোনগুলো যদি আমাদের বাচ্চাদের সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তা ক্ষেত্রে আমার বাচ্চাদের উপর কোন কোন প্রভাবগুলো পড়তে পারে। ফার্স্টেই মনোযোগ কমে যাবে, দ্বিতীয়তে পড়াশোনার প্রতি আগ্রহটা কমে যাবে, তৃতীয়তে ঘুমের সমস্যা হবে, চতুর্থতে চোখ ব্যথা, মাথা ব্যথার মতো মাইগ্রেনের মতো সমস্যা হয়ে যাবে, পঞ্চমে শিশু দ্রুত রেগে যাবে এবং অস্থির হয়ে পড়বে, এবং সর্বশেষ যেটা হতে পারে দীর্ঘমেয়াদী ডিপ্রেশন এবং স্মৃতিশক্তি কমে যেতে পারে। এতক্ষণ তো আমরা প্রবলেমের কথা বললাম, এখন ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাকে কিভাবে ন্যাচারালি আমরা ভালো করতে পারবো। ফার্স্ট অফ অল আপনি যেটা করতে হবে, শিশুকে মোবাইলের পরিবর্তে বই, খেলাধুলা, তারকে একটু সময় দিতে হবে, আঁকাআঁকি করাতে পারে। এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু শিশুকে মোবাইল থেকে কনভার্ট করতেই হবে। তারপর হচ্ছে সন্ধ্যার পর মোবাইল ব্যবহার একেবারেই বন্ধ রাখতে হবে।
সন্ধ্যার আগে যা মোবাইল করছে ব্যবহার করছে সন্ধ্যার পর যাতে আর বাচ্চা মোবাইল না দেখে। পরিবারের সবাই মিলে গল্প, খেলাধুলা, পরিবেশকে সুন্দর করে তৈরি করতে হবে। নিয়মিত শারীরিক ব্যায়াম, বাইরে নিয়ে যেতে হবে, বাচ্চাদেরকে মাটিতে খেলতে দিতে হবে। এগুলো যদি করতে পারেন দেখবেন যে এই প্রবলেমগুলো থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। তারপরেও যদি আপনার বাচ্চার কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কনসালটেশন নিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা হোমিওপ্যাথির মাধ্যমে এই ট্রিটমেন্টগুলো করে থাকি। আপনি কিন্তু আমাদের কনসালটেশন বুক করতে পারেন। এখন আপনার জানার সুবিধার্থে কিছু মেডিসিনের ব্যাপারে একটু আলোচনা না করলেই নয়। শিশুর অতিরিক্ত উত্তেজনা অথবা মনোযোগের সমস্যা বা ঘুমের অসুবিধা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে খুব দারুণ একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে কফিয়া ক্রোডা। এই কফিয়া ক্রোডা মেডিসিনটা আমি পাওয়ার বলতেছি না, কেননা শিশুদের মেডিসিন। এটা ডিপেন্ড করবে যে শিশুর বয়স কেমন, তার ওজন কেমন, তার প্রবলেম কতটা পর্যায়ে গেছে, তার উপরে ডিপেন্ড করবে এর পাওয়ারটা। 30 হতে পারে, 200ও হতে পারে। এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করলে খুব ভালো একটা ফলাফল আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে অনেক পেয়েছি। তারপরে আমি আপনাদের সামনে আলোচনা করছি। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য অনেক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।